Stop crying, Nishu. What the hell are you going on? Please stop. পানিটা খাও. Just relax. আহিল বারবার পানি মুখের সামনে ধরছে আর নিশি ফিরিয়ে দিচ্ছে। তারপর কান্না করতেও নিষেধ করছে, আর শুনছে না। রাগে নিশির দুগাল চেপে নিজের মুখের কাছে নিয়ে এলো। গাড়িতে এসি চলা সত্ত্বেও ঘামিয়ে একেবারে চুল কার লেপটে আছে, দু চোখ ভর্তি পানি, হালকা ফুলেও গেছে। এই বুঝি অভিমানী জলগুলো চোখের কোল বেয়ে গড়িয়ে পড়লো বলে কেমন যেন একটা ঘুর লেগে যাচ্ছে আহিলের। দিকশূন্য হয়ে নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পরম আবেশে কি আছে এর মধ্যে? মাদকতা এত কাছে টানে কেন? একেবারে গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু এই গভীরতার কোনো শেষ নেই। আহিলের অবস্থা অনেকটা বেপরোয়া প্রায়। নিশিকে টেনে নিজের কোলের উপর নিয়ে নিল, কিন্তু ঠোঁট ছাড়ার কোনো নামগন্ধ নেই। নিজেকে ব্যালেন্স করার জন্য আহিলের বুক পকেট খামচে ধরে আছে সে। দমটা বুঝি এই ফুরিয়ে এলো। নিশিকে হাঁসফাঁস করতে দেখিয়ে আহিল ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বেশ জোরে জোরে শ্বাস নিয়ে আবারও আলতো করে দীর্ঘ চুমু খেলো। তারপর গলায় হাত ডুবিয়ে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটের চারপাশ ছুঁইয়ে দিতে দিতে, কি ভেবেছিলে ড্রেস আপ চেঞ্জ করে চোখ মুখ ঢেকে দিলে আমি তোমায় চিনবো না? তুমি আমায় চিনতে পারোনি নিশু। এই 2 দিন আমি ছায়ার মতো ছিলাম তোমার পিছনে, বুঝতে পেরেছ? আমার থেকে না হয় নিজেকে লুকিয়ে নিলে, তারপর বাকিটা আমার নায়ের কারণটা ভেবেছ। আমার তোমায় নিয়ে বিগত 1 মাসে টেনশনের কোনো ধারণা আছে তোমার? সারা উইকেন্ড গাধার খাটুনি খেটে 2 দিনের ব্রেকে রেস্ট না নিয়ে 19 ঘন্টা করে 38 ঘন্টা জার্নি করে 10 ঘন্টার জন্য দেশে আসতাম জাস্ট এই টেনশনগুলোর জন্য। আর তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। পেরেছো নিজেকে লুকাতে? পারবে না। সো অযথা সময় নষ্ট করেছে। আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এখন থেকে। কথাগুলো বলতে বলতে টিস্যু দিয়ে নিশির মুখে আর গলার খামগুলো মুছে দিচ্ছে। খোলা চুলগুলো একসাথে করে চুল থেকে আরেকটা পাঞ্চ ক্লিপ খুলে আটকে দিল। নিশি এখনো স্বাভাবিক হতে পারছে না, বেশ কাঁপছে। লোকটা এমন ভয় পাওয়ার পাগলামি দেখে আরো দিশেহারা লাগছে। কেন করছে এগুলো? কয়দিন ধরেই বা চিনে সে? কেনই বা করছে এসব? নিশির আকাশ পাতাল ভাবনার মাঝেই আহিল নিশিকে খুব টাইট করে আগলে ধরলো। এখনো নিশি আহিলের কোলের উপরই আছে। এভাবে কাঁপছো কেন? তোমাকে বাস্তবতাটা বোঝানোর জন্যই আমি এসব করছি নিশু। প্লিজ রিল্যাক্স জান। আপনি আপনি এসব কি 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 বলছেন? জানি মান কি? আমি আপনার জান না। আর কথায় কথায় এমন চুমু খান কেন? দেখুন এসব আমার একদম ভালো লাগে না। আমি জড়িয়ে ধরবো আর আমি চুমু খাবো। ইউ আর মাইন। ইচ্ছায় অনিচ্ছায় সজ্ঞানে অজ্ঞানে তোমার প্রতিটি স্পর্শের হকদার শুধুমাত্র আমি, আর কেউ নয়। কান্নাকাটি না করে অভ্যাস করে দাও। নিশি চোখের পানি মুছে দিতে বলতে লাগলাম আমি। সেদিনের পর টিউশন কোচিং একেবারে ঘুচে গিয়েছে। তারপর আহিল নিজে থেকে আরিফকে পড়ানোর জন্য নিজেকে অ্যাপয়েন্ট করে। এরপর আর পায় কি আহিলকে? ইচ্ছে করে সকালের দিকে পড়া সেট করিয়েছিলেন, যেন আরফি ফ্রেশ হতে হতে তিনি নিশিকে নিজের কাছে রাখতে পারে। এই 10-15 মিনিট আহিল নিশির বুকের সাথে মিশিয়ে নিয়ে তাকে ঘুমাতো। আবার কখনো চুলে বিলি কাটতে কাটতে নিজের কথা ঝুড়ি নিয়ে বসতো, বা কখনো নিশির কোলে মাথা রেখে তার হাত দুটোকে বালিশ বালিশ বানিয়ে ঘুমাতো। আবার কখনো চুল টেনে দিতে বলতো। কিছুদিন পরেই আরফি ব্যাপারটা জেনে যায়। জানার পর সে নিজেও তাদের সুযোগ করে দিত। তাদের এত বড় বাড়ি, একদিকে গেলে অপর দিকে দেখা যায় না। কে দেখবে তাদের এই রোমান্স? নিশি প্রথম প্রথম রেগে বিরক্ত হয়ে গেলেও এক সময় তার রুটিন হয়ে গিয়েছে। নাজমুল সাহেবকে কিছু বললেও সবটা আর বলতে পারেনি। যতই হোক বাবা বলে কথা। পড়ানোর ফাঁকে ফাঁকে আরফিও দুষ্টুমি করে ভাবি ডেকে দিত। কথাগুলো ভাবছিল আর আপন মনে হাসছিল নিশি। এর মধ্যেই আহিল এসে পিছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে দিল। ঘুম কেমন হলো? ভালো। কোথায় ছিলেন আপনি? অফিসে যেতে হয়েছে একটু। নিশির কপালের পাশটায় চুমু খেয়ে ঘুম থেকে উঠে খেয়েছিলে কিছু? কাবার থেকে তোয়ালে নিতে নিতে দেখি চোখে লাল ভাবটা কেটেছে কিনা। নিশির গালে হাত রেখে, এই তো কমে গেছে। আমার একটু কোলে নিন না। আহিলের কলারের দিকের বোতামগুলো নড়াচড়া করতে করতে চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ লজ্জা পাচ্ছে।
কি বাবা, ভালোই তো উন্নতি হয়েছে। কথাটা বলে নিশির কোমরের দুপাশে চেপে ধরে নিজের সমান করে নিল আর নিশিও সন্তর্পণে আহিলের দুকাতে আঁকড়ে ধরে রইল। কিছুতেই চোখে চোখ রাখতে পারছি না, দেখলেই খুন হয়ে যাওয়ার উপক্রম। আহিল নিশির নিচের ঠোঁটে আলতো করে চুমু খেয়ে কি ব্যাপার বলো তো, আজকাল আমার পিচ্ছির কোলে উঠতে ইচ্ছে করে না? হ্যাঁ, আচ্ছা চুমু খেতে ইচ্ছে করে না? নিশি কোনো কথা না বলে আহিলের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরলো। পা এখনো মাটি স্পর্শ করেনি। আচ্ছা আমি দেখছি না তো চেহারাটা দেখি একটু, খেয়ে গালগুলো কি মিষ্টি হয়েছে কিনা। আমি কিন্তু লজ্জা পাচ্ছি, ভীষণ খারাপ আপনি। আরে কি খারাপটা করলাম আমি? আমি তো বলেছি শুধু চুমু খেতে ইচ্ছে করে কিনা। আপনি কি ইচ্ছে করার অপেক্ষায় থাকেন? যখন তখন চেপে ধরে চুমু দিয়ে দেন। কাঁধ থেকে মাথায় তুলে আহিলের দিকে তাকিয়ে ওরে দুষ্টু, তোমার হচ্ছে, দাঁড়াও। এখন লজ্জা পাচ্ছে না? হ্যাঁ, আমি কিছু বললেই লজ্জা মাখামাখি। বলেই নিশিকে বিছানায় ফেলে আহিলের হাতে তার দুহাত আটকে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল, আর অন্য হাতে সুড়সুড়ি। এদিকে নিশি তো যায় প্রায়। এই মেয়ের এমনিতেই সুড়সুড়ি বেশি, তবে আহিল আর বেশিক্ষণ আটকে রাখলো না। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। সারা পেয়ে হাঁপাতে হাঁপাতে আহিলকে লাগিয়ে দিল 2-4টা। কি দম শেষ তো পিচ্ছি? বলেই আহিল বিছানায় গা এলিয়ে এলিয়ে হাসতে লাগলো। আচমকায় নিশি আহিলের উপর উঠে গেল। মাথা উঁচু করে নিশিকে দেখতে নিলেই দুহাতের আঁচলায় আহিলের মুখখানা ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। একে অপরের মধ্যে যেন মাদকতা ছড়িয়ে পড়ছে। আহিল পরম যত্নে নিশিকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। প্রায় 15 মিনিট পর ছাড়লো আহিলকে। আহিলের চোখে এখন বেশ ঘুর কাজ করছে। এবার নিশি বেশ জোরেই একটা কামড় বসিয়ে দিল আহিলের নিচের ঠোঁটে। আও নিশু! ডোন্ট কল মি পিচ্ছি, মাইন্ড ইট। তবে রে, দেখতে দেখতে নিশির সবগুলো এক্সাম শেষ হয়েছে প্রায়। আজকের এক্সামটা দেওয়ার পর আরও একটা এক্সাম রয়েছে। প্রায় সপ্তাহ তিনেকের ব্যবধানে 7টা এক্সামই হয়েছে প্রায় মাসখানেক জুড়ে। আহিরই সম্পূর্ণ সময় বাসা থেকে অফিস সামলেছে আর নিশিকে গাইড করেছে। অ্যাক্সিডেন্টের পর থেকেই নিশির মধ্যে বেশ একটা পরিবর্তন লক্ষ্য করেছে সে। মেয়েটা অল্পতেই রেস্টলেস হয়ে যায়, তার উপর স্ট্রেস একদমই নিতে পারে না, অনেক ডেসপারেট টাইপের হয়ে যায়, কান্নাকাটি করে হুলস্থুল বাঁধিয়ে ফেলে একেবারে। নিশি সাইকিয়াট্রিস্ট যদিও ব্যাপারটা আহিলকে বলেছিলেন, ব্যাপারগুলো মাথায় রেখেই আহিল নিশিকে মনিটরিং করছে এতদিন। আর এই কয়েকদিনে পুরো নাকে দম নিয়ে এসেছে। তার আবদারে আর বায়নায় সবটাই আহিল করেছে অনেক ঠান্ডা মাথায়। আজকে তার নতুন আদেশ হয়েছে একদম বসে থেকে তাকে নিয়ে যেতে হবে। এতদিন তো নিশির এক্সামের সময়টাতে অফিসের মিটিংগুলো হ্যান্ডেল করত। তার এক্সাম শেষে ড্রাইভার সহ নিশি আহিলকে অফিস থেকে পিক করে নিত। মূলত এক্সামের পর নিশি দিনের বাকি সময়টা লম্বা ঘুম দিয়ে কাটায়। তাই আহিল নিশি ঘুমিয়েছে কিনা কনফার্ম হয়ে আবারও বেরিয়ে পড়ে, আর আজকে সাথে করে নিয়ে যেতে হবে। গাড়িতে বসেই আহিল কথাগুলো ভাবছিল আর ফোনে নিশির পিক দেখছিল। মেয়েটা একদম সর্বস্ব জুড়ে গিয়েছে যেন। ছবিগুলো দেখে পিচ্ছিটাকে একদম বুকে নিয়ে পিষে ফেলতে ইচ্ছে করছে খুব। বুকটা বড্ড নিষ্পিস করছে যেন। যতক্ষণ পাশে থাকবে আর উল্টাপাল্টা কাজ করবে। ধমক দিলেই সেরেছে। আগে তো রাগ চটিয়ে ঝগড়া করত, কিন্তু আজকাল নতুন করে গাল ফুলানো শিখেছে। মুখটা গোপাল ভাঁড় করে চুপ করে বসে থাকবে, এত কিউট লাগে তখন। ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিনটা বুকের বাঁ পাশে ঠেকিয়ে ধরলো। আজকে ড্রাইভার নিয়ে আসেনি, এতক্ষণ ড্রাইভিং সিটেই বসেছিল আর ডান হাতের কনুইটা জানালায় ঠেকিয়ে কপাল স্পর্শ করে আছে, আর বাঁ হাতের অবস্থান আগের মতোই আছে। তুমি এটা আমার সামনে আসলে এত ভালোবাসা পাই কেন বলো তো? আবার আমিতে যে তুমি আমাকে দেউলিয়া করে দিচ্ছ পিচ্ছি। চোখ বন্ধ করে কথাগুলো বিড়বিড় করে বলছিল আহিল। গাড়িতে বসে না থেকে সানগ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল আহিল। হাত ঘড়িতে সময় দেখে বুঝে গেল আর মিনিট 20 পরেই নিশি বেরিয়ে পড়বে। কিছুটা হেঁটেই ঢুকে পড়ল ইউনিভার্সিটিতে। এখানকার ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আশরাফ সাহেব, মানে আহিলের বাবা। আর নিশি এখানে অ্যাডমিশন নেওয়ার পর গত বছর 35% শেয়ার এবং রিসেন্টলি 10% শেয়ার কিনে ট্রাস্টি বোর্ডের একজন মেজর মেম্বারশিপ করে নিয়েছেন। যদিও নিশি এর কিছুই জানে না। আহিল সোজা ডিলের রুমে চলে গেলেন।
সেখানে আলাপ আলোচনা করতে করতে প্রায় আধ ঘন্টা। ঘড়িতে সময় দেখে আহিল বেশ তাড়াহুড়ো করে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। গাড়ির কাছে আসতেই দেখলো নিশি গাড়ির পাশে ফুটপাতে বসে আছে, পায়ের জুতা খুলে, পাশে পেন্সিল ব্যাগ আর ফোন রাখা। নিশিকে এইভাবে বসে থাকতে দেখে আহিল দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। এই পায়ে কি হয়েছে নিশু? পায়ের কাজটাতে হাঁটু ভেঙে বসে এক্সাম কেমন হলো তা তো জিজ্ঞেস করলেন না। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে শুনি। আমি বলেছি বলেই জিজ্ঞেস করেছেন। হোয়াট হ্যাপেন নিশু, এমন করছো কেন? আমার এখন আপনার সাথে ঝগড়া করতে ইচ্ছা করতেছে। কেন? আমি এখানে 20 মিনিট ধরে বসে আছি, আপনাকে ফোন দিচ্ছি, ফোনও ধরছেন না। ফোন সাইলেন্ট করা, বাট এক্সাম তো 10 মিনিট আগে শেষ হওয়ার কথা। তুমি আগে বের হয়ে গেলে কেন? মিস করছিলে বুঝি? টিচার আবার খাতা নিয়ে গিয়েছে পেছনে তাকানোর জন্য। বেশ তো, পিছনে তাকালে কেন? আমার পেছনের ছেলেটা বেশ অসুস্থ, ওকে একটু হেল্প করছিলাম। কয়েকবারই স্যার ওয়ার্ন করেছিলেন, সব শেষে নিয়ে গেল। ব্যাপার না, এরকম হয়। রুলস তো রুলসই, হানি। এখন চলো গাড়িতে ওঠো। না, কেন? আমি রাগ করেছি তো, তাই আমি উঠবো না। আপনি আমার রাগ ভাঙান আগে। ওকে। আহিলের কথা না বাড়িয়ে নিজেকে সাবধানে পাচাকুল করে গাড়িতে বসিয়ে দিল। তারপর বাঁ হাতের রাস্তা থেকে পেন্সিল ব্যাগ আর জুতা নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। জুতো খুললে কেন পা থেকে? অস্বস্তি লাগছিল। সত্যি করে বলো তো, ব্যথা পেয়েছো কোথাও? কিছু হয়নি তো, পায়ের পাতা ঝুলছিল। আহিলের কথা না বাড়িয়ে নিশিকে নিয়ে একটা ফুড কোর্টে ঢুকে পড়ল। এক্সামের আগে কি চলে এই মেয়েটার পেটে আল্লাহ জানে। গাল চেপে হাত চেপে 1-2 গালের বেশি কখনোই খাওয়ানো যায় না, আর খাবেও না। পেট ব্যথা, বমি পাচ্ছে, কত অজুহাত। উফ, একটা সময় প্রায় দুপুরই বেলা চলে। আহিল তাই লাঞ্চের অর্ডার করেছে তাদের জন্য। সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে দুজনে মিলে চুটিয়ে রিক্সা দিয়ে পুরো ঢাবি এরিয়া ঘুরল। সব শেষে বিকাল 4টায় সিনপ্লেক্সে দ্য ফ্রোজেন অ্যানিমেশন মুভি। নিশি মুভি সবটাই এনজয় করলেও আহিলের মুখের উপর রুমাল ঢেকে ঘুম দিয়েছে। রাতে খুব একটা ঘুম হয়নি তার। ইলেকট্রিসিটি গন্ডগোল হয়েছে মাঝরাতে। ব্যাকআপ আইপিএস নিচতলার বায়ার ইনক্লুড করা বাকি ছিল, সেটাও পসিবল হয়নি। ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা। এদিকে নিশিও বেশ ছটফট করছিল গরমে। ম্যাগাজিন দিয়ে আর কত বাতাস করা যায়। জানালা মেলে পর্দা উঠিয়ে দেওয়ায় কিছুটা ঘুমোট ভাবটা কমলেও গরম কোনো মতেই কমানো সম্ভব হচ্ছে না। এসি অফ হওয়ার কিছুক্ষণ পরও রুম বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন কেউ গাড়ি মরিচের গুঁড়ো ঢেলে দিয়েছে। সারা শরীর জ্বলছে। নিশিও একদম ঘেমে একাকার। ঘামে শরীরে থাকলে অসুস্থ হয়ে পড়বে বলেই ভেজা টাওয়াল দিয়ে গা মুছিয়ে জামা চেঞ্জ করে দিল। এদিকে নিশি বেহুশের মতন ঘুমাচ্ছে। মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে বলে আহিলও ডাকছে না। প্রপারলি ঘুম না হলে পরে সারাদিন মাথা ব্যথায় ভুগতে পারে। তাই আর 7-5 না ভেবে পাজা করে করে নিয়ে উপরে চলে গেল আগের রুমে। নিশিকে ঠিকঠাক শুইয়ে দিয়ে নিজে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল, কিন্তু ঘুম আর হলো না। তাই এখন চোখে রাজ্যের ঘুম ভর করেছে তার। দিনকাল বেশ ভালোই যাচ্ছে নিশির। এক্সাম দিয়ে বেশ শান্তির দিন কাটাচ্ছে সে। আহিল আবার পুরোদমে অফিসে জয়েন করেছে, কিন্তু তাই বলে নিশির কোনো প্রকার অযত্ন সে করছে না। মেয়েটাকে চোখে হারায় প্রচন্ড, তাই তো বাপের বাড়িতে থাকাটা অ্যালাউ করছে না। নিশির কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আহিলকে যাওয়ার ব্যাপারে রাজি করায়, কিন্তু সেটা হয় আহিলের নিজস্ব রুটিনে। সকালে অফিস যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যায়, আবার বিকেলে অফিস থেকে ফেরার পথে কিছু টাইম এ বাড়িতে স্পেন্ড করে নিশিকে আবার বগল দাবা করে নিয়ে আসে। তবে মাঝে মাঝে নিশি বেঁকে বসতে থাকা লাগে রাতে। নিশিটাও যেন আজকাল বেশ যত্নশীল হয়ে গেছে। আহিল যতক্ষণ থাকবে ততক্ষণ আহিলের আশেপাশে থাকবে, কিন্তু কোনো কিছু লাগে কিনা সব একেবারে মেয়েটা নিজের হাতে করতে চায়। আহিল আর নিশির বিয়ের ব্যাপারটা আস্তে ধীরে বেশ ফলো হয়ে গেছে চারদিকে, আর তার সাথে সাথে আহিলের নিকটতম আত্মীয়দের মধ্যে। নিশিদের নিকটস্থ আত্মীয় স্বজন তেমন নেই বললেই চলে, আর যারা আছেন তারাও বেশ দূরেই থাকেন, তাই তারা এই ব্যাপারে কিছুই জানেন না। আহিল হচ্ছে তার মামাদের একমাত্র ভাগ্নে, আর সেই সাথে সবার বড় কাজিনদের মধ্যে, তাই কম বেশি সবাই মোটামুটি ক্ষেপে আছে তাদের উপর। এই নিয়ে শিমুল বেগমের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন তার শাশুড়ি। বড় নাতির বিয়ে নিয়ে খুব আশা ছিল তার, অথচ এত কিছু হয়ে গেছে তাকে কেউ কোনো কিছু জানানোর প্রয়োজনও মনে করল না। এদিকে প্রতিবেশীরাও বেশ মুখিয়ে আছে বউ দেখার জন্য।
তাই বাড়িতে সবার সাথে কথা বলে ঘরোয়াভাবেই মুখ দেখার একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। আর আহিলকে পাঠিয়েছেন তার দাদিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার জন্য। আর যাই হোক, তিনি তার নাতির কথা ফেলতে পারেন না। এই নিয়ে কম তো ফোন দিল না সে। প্রতিবারই ফোন দিয়ে ডজনখানেক ঝাড়ি খেয়েছে শাশুড়ির কাছে, অথবা যিনি শিমুল বেগমকে বিয়ের পর থেকে আগলে রেখেছেন, না পেরে ছেলেকে দিয়েও ফোন করিয়েছেন। কিন্তু এতে আরো হিতে বিপরীত হলো। পারে না ফোনের ভিতরেই হাত ঢুকিয়ে ছেলের চুল ধরে টানে। তাই সব ভেবেই আহিলকে পাঠাচ্ছেন তিনি। ঘরোয়া আয়োজন হলেও শিমুল বেগম কোনো ত্রুটি রাখছেন না। সকাল থেকে রান্না শুরু হয়েছে। বাড়ির পেছনের দিকে বিকেল থেকে গেস্ট আসবে। নিশিকে সুযোগ পেলে যখনই যা মনে পড়ছে বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে পার্লার থেকে লোক দিয়ে নিশিকে সাজানোর কথা বললেও শাশুড়ির কথা ভেবে তা বাদ দিয়েছেন তিনি। নিজের হাতে সাজিয়েছেন ছেলের বউকে। মেয়েটাকে একেবারে পরি লাগছে। আর কমলা রঙের কাতান শাড়িতে কমলা জমিনের কালো পাড়, আর তার উপর গোল্ডেন সুতোর কাজ। শাড়িটা অনেক পুরনো ধাঁচের, আর তার সাথে মিল রেখে শাশুড়ি দেওয়া আগে ডিজাইনের গয়না পরিয়ে দিল। চুলগুলো খোপা করে ফুল জড়িয়ে দিয়েছে তাতে। কানে দুল পরিয়ে টানাগুলো খোপার দুপাশে ঝুলিয়ে গুজে দিয়েছেন। হাতের বাজু, খোপার চাঁদ, কোমরের বিছা, পায়ের নোপর সব এক এক করে গায়ে জড়িয়ে দিয়েছে শিমুল বেগম নিজ হাতে। শাড়িটাও পরিয়েছেন 8 টুকরো করে, একদম শাশুড়ির মনের মতন করে সাজিয়েছে। তারপরও মন থেকে ভয় যাচ্ছে না। নিশিকে বেশ শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন। মেয়েটাও বেশ ভয় পাচ্ছে, বোঝাই যাচ্ছে। দুপুর 2টো নাগাদ আহিল দাদিকে নিয়ে ফিরে এলো। এই খবর শোনা মাত্রই শিমুল বেগম ছুটে গেলেন সদর দরজায়। কেমন আছেন আম্মা? খবরদার আমার সাথে কোনো কথা বলবে না তুমি। পরের মেয়েকে যতই নিজের ভাবি, তারা কখনো আপন হয় না। আমার ছেলেটাকেও শিখিয়ে নিয়েছো একেবারে। এই বুঝে শিখছো পরিবার থেকে? শিমুল বেগমের দলে পাকিয়ে কান্না আসছে। বিয়ের প্রায় 30 বছর হতে চললেও শাশুড়ি কখনো তাকে এইভাবে বলেনি। তারপরও নিজেকে শান্ত করে শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে গেলেন। তার ছেলে বউকে ডাকো, দেখে ধন্য হই। ডাকছি আম্মা। নিজকে ভেতরে ঘর থেকে ডেকে নিয়ে আসলেন শিমুল। মাথায় ঘোমটা টেনে দিয়েছে ড্রয়িং রুমে ঢুকার আগেই। নিশিকে দেখা মাত্র সোফা থেকে উঠে তাদের সামনে এগিয়ে গেলেন। এই মেয়ের বয়স কত? এত ছোট মেয়েকে বিয়ে করিয়েছে আমার নাতিকে। বাড়ির বউ হবে পুষ্ট পুষ্ট, তবেই না বাচ্চা কাচ্চা নাদুস নুদুস হবে। কি বাপে ভালো মন্দ খাওয়াই নাই বুঝছি? হাড্ডি ছাড়া তো কিছুই নাই গায়ে। আমার নাতিরে বাইরে রাখবা কেমনে? হ্যাঁ, কথাগুলো বলতে বলতে নিশিকে নিজের পাশে নিয়ে বসালেন তিনি। নিশি কান্না দমিয়ে রাখতে রাখতে চোখ ব্যথা করছে, কিন্তু তাও চুপচাপ মুখে হাসি টেনে বসে আছে। এই বাড়িতে এতদিন ধরে আছে, কিন্তু একবারও এই বাড়ির বউ ব্যাপারটা ফিল হয়নি। কিন্তু আজ হচ্ছে। এত কথা শোনার পরও হাসি টেনে রাখতে হচ্ছে। দেখি এদিকে তাকাও দেখি। বলি তিনি নিজের ব্যাগ থেকে একটা স্বর্ণের তাজ বের করে নিশির মাথায় ঘোমটা ফেলে দিয়ে বসিয়ে দিল। এইটা আমার দাদি আমারে আমার বিয়ায় দিছে, আর আমি তোমারে দিলাম। শিমুলরেও দেই নাই, আমার নাক বউরে দিমও বইলাম। শোন শিমুল, এইবারের মতো তোরে মাফ কইরা দিলাম। নাক বউ আমার বেশ পছন্দ হইছে, নিশি থুতনিতে ধরে চুমু খেয়ে। তবে একেবারে পোলা পান। জামাইয়ের মন জুগাইয়া চলো, বুঝলা? পোলা মানুষের মন। আম্মা, আপনার নাতির পছন্দেরই আপনার নাত বউ। হ, ওর সাথেও আমার বোঝাপড়া বাকি আছে। ওই সে অফিসে গেছে আম্মা। আপনার ছেলে ফোন দিয়ে এমার্জেন্সি যেতে বলল। বিকেল 4টা থেকে গেস্ট আসছে। বাড়ির স্টাফরা সবাই আপ্যায়নে ব্যস্ত। শিমুল বেগমও এদিকে সামলাচ্ছেন। পার্লারের মেয়েকে নিজে বসে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে নিশিকে সাজাচ্ছেন। নিশি তো বেশ অবাক, এই বয়সেও এত আধুনিক রুচি বোধ দেখে। নিশির উপর রূপলি সুতোর কাজ করা বেনারসি পরানো হয়েছে তাকে। চুলগুলো সামনে সুন্দর করে সেট করে তাজ বসিয়ে পেছনে স্ট্রেট করে ছেড়ে দিয়েছে তামিলনাড়ু স্টাইলে বেলি ফুলের গাছা। আর তার সাথে বড় সীতার হার 11 লরের। হাতে চোর বালা, বাহুতে বাজু, সব মিলিয়ে কোণে লাগছে তাকে। আহিলের দাদি বগল দাবা করে নিশিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। সবাই এটা সেটা গিফট হাতে তুলে দিচ্ছে তার। ততক্ষণে আহিলে একটা অফ হোয়াইটের উপর ব্লু ব্লকের কাজ করা পাঞ্জাবি পরে রেডি হয়ে এসেছে। আর তার সব বন্ধু বান্ধব এসেছে, তাদেরই সময় দিচ্ছে সে।
নিশিকে দেখার একদমই সময় নেই তার। নিশির মা বাবা আসতেই শিমুল বেগম তাদের পরিচয় করিয়ে দিলেন আহিলের দাদির সাথে। রাত 12টা পর্যন্ত চলল আড্ডা। দাদি আসর ছেড়েছে ঘন্টা দুয়েক আগেই। দিনে জার্নি করে এখন আর তার শরীরে সায় দিচ্ছে না। নিশির মা বাবাকেও বিদায় দিয়ে শিমুল বেগমকে বলে রুমে চলে এলো। আহিলকে তার বন্ধুরা এখনো ঘিরে রয়েছে, সে থাকুক। সবাইকে বিদায় দিয়ে রুমে চলে এলো আহিল। এসে দেখলো নিশি কোনো কিছু চেঞ্জ না করে বিছানায় শুয়ে আছে। দরজা লক করে এগিয়ে গেল নিশির দিকে। ডাকাডাকি করেও কোনো লাভ হচ্ছে না, একদম ঘাড় গুজে শুয়ে আছে যাকে বলে। আহিল কিছুটা ধমকে জোরে করে বসিয়ে দিল। গায়ের গয়নাগুলো এক এক করে সব খুলে দিল। গয়নার চাপে চামড়াই একেবারে রক্ত জমে যাবে এমনভাবে লাল হয়ে আছে। চুলের বেলি ফুলগুলো খুলতে গিয়ে মেজাজেরও খারাপ হয়ে গেছে। ফুলগুলো একেবারে চুল পেঁচিয়ে একাকার। কয়েকবার টানাটানি করা হয়েছে, তাতেও দেখি বুঝে যাচ্ছে। এই অবস্থা দেখে আহিলের ইচ্ছে করছে চুল ছিঁড়েই ফুলগুলি খুলে নিতে। এত রাগ উঠিয়ে দেয় এই মেয়ে। বিছানায় নিশির পিছনে বসে আছে আহিল। আয়নাতে নিশির অন্ধকার করে রাখা মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আহিল আস্তে ধীরে সময় নিয়ে চুল থেকে ফুলগুলো খুলে দিল। তারপর নিশির মুখোমুখি বসে বা হাতের অনামিকায় একটা রুবি পাথরের স্কয়ার শেপের আংটি পরিয়ে দিল। আমার তরফ থেকে আমার কলিজাটার মুখ দেখার গিফট। বলেই আহিল নিশির কপালে চুমো এঁকে দিল। গিফট দিয়ে গায়ে সারছেন তাই না? এত কিছু না করে একটু সুন্দর করে যদি বলে দিতেন আমায় কেমন লাগতেছে তাতেই হতো। বলবো তোরা পাগলি, তোর রূপের প্রশংসাটা হবে যে ছোটে ছোটে ভালোবাসার গভীরতায়। সকাল সকাল ঘুম থেকে উঠে শিমুল বেগম কাজে লেগে পড়েছেন। বাড়িতে এত শত সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিজে ছোটাছুটি করে কাজ করছেন। বলতে গেলে শাশুড়ির এই রাগটাকে বেশ অস্থিরতায় ভোগাচ্ছে। বিয়ের পর মানুষটাকে কখনো কটু কথা বলেনি, একদম নিজের মতন করে আগলে রেখেছেন। হাতে হাতে সংসারের সবকিছু তাকে শিখিয়েছেন। রাগী স্বভাবের বলে শাসনও করেছেন। কিন্তু এভাবে মানুষটার এবার দোষ কিছু? বয়স হয়েছে, আহিল তার বংশের প্রথম নাতি। তাকে ঘিরে আশা থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। তবে তারা যেটা করেছে সেটা অস্বাভাবিক। নিজের হাতে রান্না করে শিমুল বেগম প্রতিটি পদ বারবার করে দেখছেন কোথাও কোনো ভুল আছে কিনা। সার্ভেন্ট দিয়ে রান্নাঘর থেকে সবকিছু একে একে আনিয়ে টেবিল গোছাতে লাগলেন। তখনই আহিলের দাদি এসে ডাইনিং টেবিলে বসলেন। তাকে দেখা মাত্রই শিমুল বেগম অকারণে ছোটাছুটি করে যাচ্ছে। একই জিনিস বারবার দেখছে। মুছে রাখা প্লেটগুলো বারবার মুছছেন। শিমুল, জি আম্মা, কিছু লাগবে? আমার পাশে এসে বস তো একটু। অনেকটা হাত ধরে টেনেই পাশে বসিয়ে দিলেন আহিলের দাদি শিমুল বেগমকে। কাল বকেছি বলে ভয় পেয়েছিস? জানিসই তো আমার ধাজ, যা মনে আসে বলে দেই। তোকে বকা দিয়ে আমার কেন যেন খুব খারাপ লাগছিল জানিস। তবে দাদু ভাইয়ের বিয়ের ব্যাপারটা যে আমার জানার এতটাই অযোগ্য ভাবতে পারি নাই রে। আম্মা, দয়া করে ভুল বুঝবেন আর কষ্ট পাবেন না। আহিলের বিয়ে অনেকটা শুনেছি আশরাফের কাছে, আমাকে সব বলেছে। এর মাঝে সময় করে আমার ওখানে গিয়েছে একদিন। তবে সত্যি বলতে আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম রে। আম্মা, মাফ করে দেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আম্মা। আপনার যা মনে চায় আমাকে বলেন, বকুন, কিন্তু রাগ করে থাকবেন না আম্মা। ধুর পাগল। অভিমানের পানে চুকিয়ে শাশুড়ি বউ মিলে ফের আগের মতো করে আড্ডা জুড়ে দিলেন। শাশুড়ি এমন সহজ হওয়াতে যেন শিমুল বেগমের বুকের উপর থেকে হাজার মন ভার সরে গিয়েছে। নাতি বউ আর নাতি নিয়ে মহিলার আহ্লাদের শেষ নেই। তবে তিনি সবই করবেন আহিলকে তার উপযুক্ত শাস্তি দিয়ে। নিশু, ওঠো নিশু। একটু পর, এক্ষুনি তো ঘুমালাম। না জান, আজকে আর ঘুমোতে হবে না, দাদি আসছে। আম্মু কি বলে দিয়েছিলেন মনে নেই? বলি নিশকে টেনে নামিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লেন। ঘুমের রেশ এখনো ভালো করে কাটেনি তার। গায়ের শাড়িটা বিছানার কোণে পড়ে আছে দিব্যি। কাঁধ থেকে নেমে পড়া ব্লাউজের কাঁধটা উপরে তুলে দিয়ে নিশির চোখে মুখে পানি ঝাপটা দিয়ে দিল ভালো মতন। চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে এর ঘুম কতটা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি শিখার দুজনেই। আহিলের নিজেরই ঘুম সরছে না চোখ থেকে, আর তার উপর নিশির মেডিসিনের এফেক্ট। দাদি না থাকলে না হয় এত সমস্যা হতো না।
নিশিকে ফ্রেশ হওয়ার জন্য তাগদা দিয়ে আহিল রুমে চলে এলো। ইন্টারকম থেকে ফোন দিয়ে সার্ভেন্ট আনিয়ে বেড সহ রুমটাকে গুছিয়ে ফেলল পুনরায়। নিশি ততক্ষণে একটা হালকা ফুলের প্রিন্টেড খয়েরি রঙের সুতি থ্রি পিস পরেছে। গোসল শেষে একেবারে টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে ওয়াশরুম থেকে। ঘাড় মুখ এখনো পানির ফোয়ারায় পরিপূর্ণ। স্যালোয়ারের নিচের বেশ খানিকটা ভেজা, আর তার সাথে পিঠ আর কোমরের দিকটাও ভিজে আছে বেশ। কামিজের সেখানেও ছোপ ছোপ ভেজা। সব মিলিয়ে এক আদ্র মোহময় রূপ যেন তার ঘরটাকে পরিপূর্ণ করে রেখেছে। স্টাডি রুমের ওয়াশরুম থেকে গোসল সেরে কোমরের তাওয়াল পেঁচিয়ে সবেমাত্র রুমে ঢুকলো সে। ওয়াশরুমে থাকা অবস্থায় একবার ফোন বেজে অফ হয়ে গিয়েছে। কে ফোন করেছে দেখতেও পারল না। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা চার্জে সেট করে এসির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ঘাটটায় যেন আগুন জ্বলছে। তার শ্যাম্পুর পানি গড়িয়ে পড়া মাত্রই জ্বলুনি একেবারে ঘাপটি মেরে রয়েছে সেখানে। কিছুটা স্বাভাবিক হয়ে চোখ খোলা মাত্রই দেখতে পেল নিশি ড্রেসিং টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। তোয়ালে মেঝেতে পড়ে রয়েছে পাশে। চোখে মুখে চুল ছড়িয়ে সে এক স্নিগ্ধতার লুকাচুরি চলছিল যেন তার সর্বাঙ্গে। আহিল সামনে এগিয়ে গিয়ে কিছুটা জোর করে বসিয়ে দিল নিশিকে। এভাবে ঘুমোতে নেই নিশু, পরে মাথা ধরে যাবে দেখবে। ওঠো এবার, রেডি হও চটপট। নিশি এবার কিছুটা বাধ্য হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে রেডি হয়ে নিচ্ছে। এদিকে আহিলও রেডি প্রায়। হালকা সাদাটে বেগুনি মিশেলের একটা শার্ট আর তার সাথে অ্যাশ কোটের ইজি প্যান্ট। শার্টটা মূলত বেচারা বাধ্য হয়েই সাত সকালে পড়েছে, না হলে ঘাড়ের বউ চিহ্ন প্রদর্শনীতে মান সম্মান ছিটে ফোটা ও বাঁচতে পারবে না সে। এই ব্যাপারে সে শিওর। মুখের ক্রিম মেখে আলতো করে চুল ছেড়ে নিলে নিশি। ড্রেসিং টেবিলের চেয়ার থেকে উঠে বিছানা থেকে ওড়না নিতেই আহিল আটকে দিল তাকে। সকালে ঘুম চোখে এই মানুষটাকে একবারও তার ভালো করে দেখা হয়নি। তবে এই মুহূর্তে আহিলের হালকা লেপটে যাওয়া ভ্রুকুটি যুগলের কুচকানো দেখে বেশ অদ্ভুত রকমভাবে ঘুমটা ছুটে গেল নিশির। বিহায়ের মতন বারবার চোখ চলে যাচ্ছে তার ঠোঁটের দিকে। ঠোঁটের কোণার ঠিক বাঁ দিক থেকে কিছুটা নিচে লাল হয়ে আছে বেশ। কেন যেন এই লাল হয়ে থাকা জায়গাটার জন্য বারবার দেখতে ইচ্ছে করছে অশুভটাকে। ইস, কি হয়েছে এই গলাটা? বারবার করে বলি নিশু একটু কেয়ার হও নিজের প্রতি। কেউ গয়না গায়ে অমন করে উপর হয়ে ঘুমায়? ছাপে ছাপে দাগ পড়ে কালশিটে হয়ে আছে। কেউ দেখলে নিশ্চিত ভাববে আমি বউ পেটাই। এত রাগ লাগছে না কি বলবো। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার রাইট নেই নিজেকে কষ্ট দেবার, বুঝেছো? প্রথম কথাগুলো রাগ নিয়ে বললেও এবার যেন রাগটা নিভে গেল দপ করে। এই মেয়েটা যে একটু একটু করে সব কিছুতেই তার কর্তৃত্ব ফলো করছে। মেয়েটার ওপর এখন ঠিকঠাক করে রাগটাও করতে পারে না সে। সব ফিকে ওর ওই দৃষ্টির কাছে। কি নাচবো? এত বেলা অবধি ঘুমাইলে চলবে? শাশুড়ি এদিকে একলা মই ঠেলে, আর তুমি স্বামী নিয়ে সকাল 9টায় শুইবার ঘর থেকে বাহির হও। এ কোন দেশে শিক্ষা দিল মাই বাপে? আম্মা। চুপ থাক আরশাব। তোর পোলার বউ ছোট আমি জানি। মাইয়াদের বিয়ে হয়ে গেলে বয়স কি? হ্যাঁ, আমার বয়স শুধাস না। দুনিয়াতে তোর পোলার বউয়ের বয়স খালি কম না। এই যে ছোট ছোট মেয়েরাও সংসার সামলাইতেছে। আহিল নিশকে নিয়ে একসাথে রুম থেকে বের হলে ড্রয়িং রুম থেকে ফের ছুট লাগালো রুমের দিকে ফোন নিয়ে আসার জন্য, যার দরুন তার দাদির প্রথম দফার ভাষণ থেকে সে বঞ্চিত প্রায়। ফোন অন করতে করতে ডাইনিং টেবিলের দিকে আসা মাত্রই বেশ চড়া হলেন তার উপর। দফায় দফায় ঝড়ঝঞ্ঝা যাবার পর খাবারের পর্ব শুরু হলো সকালের। শিমুল তুই বস, আজকে নাচবো, খাবার পরিবেশন করবে সবাই রে। কি নাতাশা, বসে আছো কেন? জামাইয়ের সাথে 3 বেলা বসে বসে শুধু খেতে জানলে চলবে না, লোকজনকে পেট ভরে খাওয়াতেও শিখতে হবে। শ্বশুর বংশের একটা নাম আছে, তাদের মান আছে। প্রতিটা কাজ করার আগে সেই নামের তসবি জপে নিবা। নিশি নির্বিকার ভাবে উঠে গেল আহিলের পাশ থেকে। এবার আর চার চোখের চোখাচোখি হলো না। পিনপতন নীরবতার মাঝখানে শ্বশুরের ইশারায় দাদি শাশুড়িকে ক্রস্ত হাতে পাত বেড়ে দিলেন। এতদিনে ঠিকঠাক শ্বশুরবাড়ি মনে হচ্ছে এটাকে, ঠিক টিভি সিরিজের মতন। তবে ব্যাপারটা নিশিকে একবার বললেই হতো, এত কথার তো কোনো দরকার ছিল না। খালি পেটে কথাগুলো ঠিক হজম হতে চাইছে না। কান্নাগুলো গলার কাছে বমির মতন দলা পাকিয়ে আসছে যেন। নিশি প্রাণপণে চেষ্টা করছে আটকে রাখার। এই প্রচেষ্টায় যেন ভেতরটা খুবলে খুবলে খাচ্ছে কান্নাগুলো।
সবাইকে পরিবেশন করে দাদির পাশে দাঁড়িয়ে রইল নিশি। ওনার নির্দেশ মতোই কাঁপা কাঁপা হাতে সবার পাতে খাবার তুলে দিচ্ছে সে। দাঁড়িয়ে আছো কেন? সবাইকেই খাবার দেওয়া হয়ে গেছে, আসো এখানে আ ফার্স্ট। কিছুটা রাগ নিয়ে চেঁচিয়ে বললেন কথাখানা আহিল। নিশি পাশে বসা মাত্রই একে একে তার পছন্দ মতো করে প্লেটে তুলে দিচ্ছে সে। নিশি খাবার মুখে দেওয়ার পরই আহিল খাবার সহ চামচ তুলেছে মুখে। বেশ কয়েকদিন ধরেই বাদিকের কাঁধের ব্যথাটা আর কোমরের ব্যথাটা বেড়েছে নিশির। মেডিসিন নেওয়া সত্ত্বেও মনে হচ্ছে না কোনো কাজ হচ্ছে। সারাক্ষণই একটা চিনচিনে ব্যথা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। সবেমাত্র রান্নাঘর থেকে এসেছে সে। দাদি নিচে রান্নাঘরে চেয়ার নিয়ে বসে নির্দেশনা দিয়ে দিয়ে রান্না করিয়েছে তাকে। বেশ বড়সড় দীর্ঘশ্বাস ফেলে পিঠ থেকে হট ওয়াটারের ব্যাগটা সরিয়ে সার্ভেন্টের পিছন পিছন চলে এলো।